আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকল দর্শক সহ যারা সংযুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা। সালাম আলাইকুম। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, মনে হলো বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা চাইলে বিষয়টা সবার মধ্যে শেয়ার করতে পারেন। বর্তমানে বাংলাদেশের যে একটি অবস্থা যাচ্ছে এবং সবার মধ্যে একটা থমথমে ভাব যে আজকে সেনাপ্রধান তিনি কি করেছেন, আজকে কোথায় মিটিং হয়েছেন, কি দরবার হয়েছেন, বা সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে, সরকারের মধ্যে কি হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে মানুষের মনে অনেক ধরনের দ্বন্দ্ব সন্দেহ কাজ করছে। তা আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে তা হচ্ছে এক নম্বরে আপনার আমাদের সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য কিছু গ্রুপ বা প্রতিষ্ঠান বা অনেকে কাজ করে যাচ্ছেন দেশে বিদেশে। দেখেন এই মুহূর্তে খেয়াল করে দেখবেন যে একটা সময় বাংলাদেশের সব মানুষ সেনাবাহিনীর প্রশংসা করতে 5ই আগস্টের পরে। সেই বাংলাদেশে যে সেনাবাহিনীকে হিরো বানালো সেই বাংলাদেশে দেখবেন এখন বিরাট একটা গ্রুপ সেনা প্রধান তথা সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং আমাদের রিটায়ার্ড কমিউনিটির মধ্যে একটা অনেকগুলো বিভাগ হয়ে গিয়েছে, বিভাজন। পাশাপাশি আমাদের সেনা সদস্যরাও কিছু ঘটনা প্রেস ক্লাবে ঘটিয়েছে। আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার আমলেও এত বিভাজন হয়নি যে বিভাজনটা সেনাবাহিনীর মধ্যে আমরা 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি। কেন? এটা কি শুধু আমাদের দেশের মানুষের কারণে? না, কারণ এখানে আমাদের দেশ বিদেশ, আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমাদের অনেকগুলো শত্রু আছে। আমরা এই জায়গাটা আইডেন্টিফাই করতে না পারার কারণে আমরা নিজেরা কামড়াকামড়ি করে, যে আমরা একসাথে যুদ্ধ করেছি, ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, সেই আমরাই আজকে কামড়াকামড়ি করছি। আমাদের রিটায়ার্ড অফিসারদের মধ্যে কতিপয় বিভিন্ন মানুষ আছে যারা উস্কানি দিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছে। আমাদের কিছু অফিসার একদিকে কাজ করছে, কিছু অফিসার অন্যদিকে কাজ করছে। আবার সেনাপ্রধানকে নিয়ে আলোচনা করছে, সেনাবাহিনীকে নিয়ে বলছে, আবার সার্ভিং অফিসারদের নিয়ে কথা বলছে। সার্ভিং অফিসাররা আবার আমাদের রিটায়ার্ড অফিসারদের কিছু গোপন বিষয় প্রকাশ করছে। এই যে বিপরীতমুখী, পরস্পরমুখী এই যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন, এর মাধ্যমে আমরা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি করছি। কারণ সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। সেই সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ব্যক্তি সেনাবাহিনী একজন কর্মকর্তা বা 1 জন 2 জন 5 জন 10 জন সেনা কর্মকর্তা শেষ হয়ে গেল, 57 জন কর্মকর্তা শেষ হয়ে যাওয়ার পরও সেনাবাহিনী কিন্তু বেঁচে আছে, তাই না? এখন চলছে, ভালো হোক আর মন্দ হোক। কিন্তু আমরা অফিসাররা না থাকলেও ইনস্টিটিউশন কিন্তু আমাদের চলতে হবে, কিন্তু সেই ইনস্টিটিউশনকে কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি। কেন? এই যে আমরা যে একজন আরেকজনের মধ্যে জ্ঞানজাম লাগিয়ে দিয়ে পরস্পরের গোপন কথাগুলো আমরা বের করে দিচ্ছি। আজকে কথা ধরেন ব্রিগেডিয়ার হাসান নাসির, তিনি কারোর বিরুদ্ধে অনেকগুলো কথা বললেন, তাকে আবার আরেক পক্ষ ওই সেনাপ্রধান বা আর্মিকে যে বলছে আপনাদের নামে তো হাসান নাসিরটা বলছে, তখন তার বিরুদ্ধে আবার কথা বের হয়ে যাচ্ছে। আবার হাসান নাসিরকে যে কেউ বলছে আপনি জানেন না তো, আপনার বিরুদ্ধে তো আর্মির অমুক আপনার বিরুদ্ধে আছে, তিনি আবার তাদেরকে নিয়ে অনেক কথা বলছেন। আলটিমেটলি আমরা মিউচুয়ালি ডিস্ট্রয় করছি পরস্পরকে। দয়া করে এই জায়গায় আমাদের থামা উচিত। এবং আপনার দেশবাসী দয়া করে উস্কানিটা আর দিয়েন না। কেন উস্কানি দেওয়া উচিত না সেই প্রসঙ্গে আমি আসছি। সেনাবাহিনী ধরেন আপনাদের এক্সপেক্টেড ফল তারা বা ভূমিকা পালন করছে না, সেক্ষেত্রে কি করণীয়? আমি নেক্সট বিষয়টা আসবো আপনার করিডোর নিয়ে। এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার, আপনারাই বলেন, সরি আমার তো ঠান্ডা লেগেছে। এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার খলিলুর রহমান, তিনি বাংলাদেশের নাগরিকত্ব নাই, যে মানুষটার আমেরিকার একজন সিটিজেন, তিনি কি করে বাংলাদেশে একজন সিকিউরিটি অ্যাডভাইজার হন? সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছেন তাও মানলাম, ঠিক আছে। সে কি পারে একটা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করতে, যে করিডোরের মতো একটা বিষয় নিয়ে তিনি সিদ্ধান্ত দেওয়ার পূর্বে রাজনীতিবিদদের সাথে কথা বলেন না বলেন, প্রতিরক্ষা বাহিনীর সাথে কথা বলা উচিত ছিল না? সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্সের সাথে কথা বলা উচিত ছিল না? তিনি কি করে তাদেরকে ইগনোর করতে পারলেন? আবার সেই সেনাবাহিনীকে আপনি বাংলাদেশের একটু সিভিল পাওয়ারে ন্যাশনাল ইন্টারেস্ট আপনি ডিপ্লয় করে রেখেছেন। যদি মনে করেন সেনাবাহিনী অযোগ্য, সেনাবাহিনী আপনার শত্রুর প্রতিপক্ষ, আপনি একটা রাষ্ট্রের দায়িত্বে থেকে আপনি একটা বাহিনীকে প্রতিপক্ষ যদি ভাবেন, তাহলে সেই বাহিনীকে আপনি কোন ভরসায় মাঠে নামিয়েছেন? মাঠ থেকে তাদেরকে বিদায় করিয়ে দেখি বাংলাদেশ চালান না আপনি, কিভাবে চালাইতে পারেন? এটা একটা ভুল করছেন। আচ্ছা, তারপরে আমি আসি এখন করিডোরের বিষয়টা। আমরা কিন্তু ঝোঁকে মাতাল। দেখেন করিডোর বিষয় আপনাকে বুঝতে হবে। বসনিয়া হার্জেগোভিনা যুদ্ধের সময় জাতিসংঘ কিন্তু মানবিক করিডোর সহায়তা দিয়েছিল, এবং যার ফলে আপনার ওই জায়গায় কিন্তু ন্যাটো স্থায়ী ঘাঁটি তৈরি করেছিল।
তারপরে ইরাকে যখন নো ফ্লাই জোন আপনার তৈরি নামে যখন আপনার ই করা হয়, নামক আপনার মানবিক করিডোর দেওয়া হয়, সেখানেও কিন্তু আমেরিকা তারা তাদের ওখানে একটা ঘাঁটি তৈরি করে। তারপর 2011 সালে যখন আপনার ন্যাটো এবং জাতিসংঘ লিবিয়ার বেনগাজিতে মানবিক করিডোর দেয়, তখনও কিন্তু এটাও কিন্তু আপনার ওই লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতনের পথ তৈরি করে দেয়। আবার একই সাথে আপনার যখন সিরিয়ার আলেপ্পোতে আপনার রাকা অঞ্চলে যখন মানবিক করিডোর প্রতিষ্ঠার নামে পশ্চিমাদের আপনার অন্তরীণ করিডোর তৈরি করা হয়েছিল, তখনও কিন্তু সিরিয়ায় 1 যুগের বেশি সময় যুদ্ধ তৈরি হয়। তো এক কথা হচ্ছে, যত মানবিক করিডোর দেওয়া হয়েছে এগুলো বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা জায়গায় কিন্তু ভবিষ্যৎটা কিন্তু উল্টা দিকে চলে গিয়েছে। সো দেশের যে সার্বভৌমত্ব বা আমাদের যে সীমান্ত আছে সেটাকে আমরা স্বীকার করি। এখন এই সীমান্ত পার হয়ে তাতে আমাদের দেশে বা অন্য দেশে আমি যখন কিছু পাঠাবো, এই জায়গায় তো আপনার প্রতিরক্ষা বাহিনীর সাথে আলোচনা করতে হবে, তাই না? আপনি সীমান্ত রক্ষা বাহিনীর সাথেও আপনার আলোচনা করতে হবে। তো আপনি এক দেশ থেকে আরেক দেশে কিছু আনা নেওয়া করবেন, সেখানে প্রতিরক্ষা বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স কারোর সাথে আলোচনার প্রয়োজন ছিল না। এই যে করিডোর নামক যে সিদ্ধান্ত নেওয়া হলো, আমি ভুলে যান এটা ভালো মন্দ, এটার পজিটিভ ইম্প্যাক্ট, হ্যাঁ অনেক বড় কিছু উদ্ধার হতে পারে, বাট এটা রাইট ওয়েতে কেন করা হলো না? এই যে কিছু কিছু কাজগুলো বর্তমান সরকার করছে, এটা একতরফা। এবং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের নেপোটিজম করছেন। আমি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস এত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যার প্রতি আমাদের এক্সপেকটেশন আকাশচুম্বী ছিল। যিনি হবেন এমন একটা দৃষ্টান্ত, যিনি বাংলাদেশকে দেখে দিবেন যে নেপোটিজম বলে বা এই যে আত্মীয়করণ বা আপনজনদেরকে, নিজের চেনা জানা লোকজনদেরকে বিভিন্ন পদ পজিশন দেওয়া, এই স্বভাব বা এই ইল প্র্যাকটিস, এটা চিরতরে দূর করতে হবে। সেটা না করে তিনি কিন্তু উল্টাটা করেছেন। যত উপদেষ্টা, বিশেষ সহকারী যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছেন, প্রতিটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেপোটিজম করেছেন, তার নিজস্ব চেনা জানা ব্যক্তিকে করেছেন। আপনি বলেন এই যে বিনিয়োগের বোর্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে আশিক, তার থেকে যোগ্য কেউ ছিল না? উনি কি কোথাও কোনো সার্কুলার বা কোনো টেস্ট, কোনো থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ, কোনো কাউকে কোথাও কোনো আলোচনায় বসেছেন যে আমরা এই জায়গার জন্য কেমন মানুষ থাকা উচিত? আপনি যতই ব্রিলিয়ান্ট হন, যত আপনি মেধাবী হন, মেধা কখনো অভিজ্ঞতার অর্জনটা দিতে পারে না। একটা মানুষ 20 বছর, 30 বছর, 40 বছর চাকরি করে একজন সচিব, জেনারেল, একজন ব্যবসায়ী হওয়ার পরে তিনি যা শিখেন, এটা হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটি তারা কিন্তু তাদের বই পুস্তক পড়া শেখাতে পারবে না। যে কারণে স্পেশালি হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তারা অভিজ্ঞতা অন্যতম একটা মূল্যায়নের মাপকাঠি হিসেবে রাখেন। কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয়, হুট করেই কিছু ব্যক্তিকে নিয়ে আসলো, চেক করে দেখলো না যে কোন পজিশনে আসলে কেমন মানুষ দরকার। একটা কাজ পারবেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় কমিউনিকেশন কানেকশন করবেন, কিন্তু একটা অ্যাসেসমেন্ট, ইম্প্যাক্ট অ্যানালাইসিস, যে আমি এই সিদ্ধান্তটা নিলে এটার পাল্টা কি ঘটনা ঘটতে পারে, রিয়াকশন কি হতে পারে, এই যে রিয়াকশন কি হতে পারে, এই সেন্সটা কাজ করবে তখনই যখন আপনার অভিজ্ঞতা থাকবে। আপনার ফলো আপটা কি হবে, দেখবেন সবচেয়ে বেশি কোন ডাক্তাররা বুঝে এই ওষুধের রিয়াকশনটা কি হবে, যারা বেশি অভিজ্ঞ। যিনি MBBS পাস করে আছেন তিনি কিন্তু এটা বুঝবেন না, তিনি রোগ হয়তো আইডেন্টিফাই করতে পারবেন হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে নির্ণয় করতে পারবেন, কিন্তু অনেক বিষয় তিনি পারবেন না। তো আমাদের দেশে এই গাফিলতিগুলো হচ্ছে, যেটা জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী। তারপর আমি এখন বলবো সেনা প্রধান এবং আর্মি নিয়ে ইলেকশন। আপনারা বলেন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি মনে করে থাকেন যে নির্বাচনের মাধ্যমে আপনার বিএনপি বা যে কোনো দল ক্ষমতায় আসলো, তারা তো একই আওয়ামী লীগ করবে, ফ্যাসিজম করবে, মানলাম আপনাদের কথা, ঠিক আছে, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতো কাজ করবে, আমি মেনে নিলাম। এখন আপনি আমাকে বলেন, তাহলে আপনি যে ক্ষমতায় থাকবেন, কতদিন থাকবেন? আপনি কিন্তু টাইমলাইন দিয়েছেন? আপনি কি কি সংস্কার করবেন, কি কি করেছেন এই পর্যন্ত? কোনো স্পেসিফিক আপনার কোনো এটা নিয়ে কোনো এজেন্ডা বা কোনো স্পেসিফিক কোনো লাইন দেওয়া আছে, মানে আপনার ডেডলাইন দেওয়া আছে? নাই। আপনি আপনার মতো করে এখানে ক্ষমতায় থেকে একটা কমফোর্ট জোন তৈরি করছেন। কমফোর্ট জোন আপনাকে এমন একটা ফিলিংস দিচ্ছে, যদি নির্বাচন হয়, অন্য সরকার আসে, তাহলে তো আমাদের দাম কমে যাবে, আমাদেরকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না, আমাদের কমফোর্ট জোনটা চলে যাবে। সে কারণে আপনারা বিভিন্ন নাটক, ড্রামা তৈরি করে আপনারা কিন্তু সরকারি দীর্ঘদিন থেকে যাচ্ছেন। কিন্তু আপনাকে সাংবিধানিকভাবে আপনার এই ক্ষমতাটা কি আছে? অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা অর্থটা কি? আমি বুঝতেছি আপনি অনেক দিন থাকলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কিসের ভিত্তিতে থাকতেছেন? আপনি স্পেসিফিক
আপনার কোনো কাজের আপনার অ্যাচিভমেন্ট দেখাইতে পারছেন না যে আমার এই কদিনে এই অ্যাচিভমেন্টগুলো করেছে না। আচ্ছা, তারপরে হচ্ছে সেনাবাহিনীর মতো একটা মিলিটারি ফোর্সকে আপনি এত বড় একটা মিলিটারি, যে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার প্রতীক, আপনি দেশ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিফেন্স, সেই প্রতিরক্ষা বাহিনীকে আপনি ট্রেনিং এর বাইরে রেখে দিচ্ছেন। অধিক সময় ধরে ট্রেনিং এর বাইরে, প্রশিক্ষণ নাই, তাদের এক্সারসাইজ নেই, অনুশীলন নেই। একটা রেগুলার বাহিনী কি করে আপনার এতদিন এক্সারসাইজের বাইরে থাকতে পারে? আপনি অনির্দিষ্ট কালের জন্য সেনাবাহিনীকে রেখে দিবেন, তার মানে কি কোনো দেশ হয়তো চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এইভাবে মাঠে থাকুক, প্রশিক্ষণ হবে না, ট্রেনিং হবে না, কোনো এক্সারসাইজ অনুশীলন হবে না, তারা পেশাদারিত্ব ভুলে যাবে, তারা এক পর্যায়ে এই আর্মি সিভিল কাজে অভ্যস্ত হয়ে যাবে, অ্যান্ড সেনাবাহিনীর লোকজনগুলো বৈষয়িক কাজে সম্পৃক্ত হয়ে যাবে। সেনাবাহিনীকে কেন একটা আলাদা ক্যান্টনমেন্টে ব্যারাকে রাখা হয় বলেন, কারণটা কি? যাতে তারা সিভিল সোসাইটির সাথে মিশে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে শৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা তারা উচ্ছৃঙ্খল হতে যাতে না পারে। পুলিশ যেমন অনেক জায়গায় বেসামরিক লোকজনের সাথে বেসামরিক পরিবেশে কাজ করে, কিন্তু পুলিশ অনেক ক্ষেত্রে তারা তাদের সততা ধরে রাখতে পারে না, এটা কিন্তু একটা সীমাবদ্ধতা। এ কারণে সেনাবাহিনীকে সবসময় সেন্সিটিভ অর্গানাইজেশন, সবসময় সাধারণ জনগণ থেকে বাইরে রাখা হয়। আর আপনি সেই সেনাবাহিনীকে মাঠে মাসের পর মাস রেখে দিয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য। এখন সেনাবাহিনী ইলেকশনের কথা বললে সেনাবাহিনীর দোষ, তো ইলেকশনের কথা সেনাবাহিনী তার জায়গা থেকে করবে না, তো অনির্দিষ্টকালের জন্য মাঠে পড়ে থাকবে। আর এই কথা বলার জন্য এখন ওয়াকার সাহেব খারাপ, সেনাবাহিনীর সার্ভিং অফিসার জেনারেল সবাই খারাপ। এখন আপনি আমাকে উত্তর দেন, শেখ হাসিনা যখন ফ্যাসিজম করেছে, অন্যায় করেছে, তার অন্যায়ের বিরুদ্ধে ওয়াকার সাহেব যখন ভূমিকা নিল তখন তাকে হিরো বানিয়েছিলেন। এই একই ওয়াকার সাহেব ভাই, একই সেনাবাহিনী যখন এই ইউনূস সাহেবের এই অনির্দিষ্টকালীন এই যে কাজকর্ম, এই কিছু অনিয়ম, এগুলোর কারণে যখন উনি পূর্ণ সমর্থন দিচ্ছেন না, তখন তিনি খারাপ হয়ে গেলেন। তার মানে কি সমস্যাটা আমাদের নিজেদের চিন্তা চেতনায়, আমরা নিজেই তো ঠিক নাই। আমাদের ফেভারে গেলেই ভালো, আমাদের ফেভারে না গেলে খারাপ। আপনারা এখানে সেনাবাহিনীকে অনর্থক না বুঝে বিতর্কিত করছেন। এই মুহূর্তে সেনাবাহিনী যা করণীয় তার চেয়ে অনেক বেশি কিছু করছে। ভুল ত্রুটি কাজকর্ম করতে গেলে হতেই পারে। আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সেনাবাহিনী এত লম্বা সময় বাইরে থাকার পরও এতটুকু সাবধানতা অবলম্বন করতে পারছে অতীতে? বলেন। ক্লিন হার্টে ক্যাজুয়ালিটি আছে, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে ক্যাজুয়ালিটি আছে, 96-এ যখন সেনাবাহিনী মাঠে নেমেছিল তখনও ক্যাজুয়ালিটি ছিল। কিন্তু এই সময় দেখেন, এত লম্বা সময় সেনাবাহিনীর হাতে আপনি কয়টা ক্যাজুয়ালিটি খুঁজে বের করতে পারবেন? আপনার এই যে লম্বা সময় সেনাবাহিনীকে সাবধানতার সাথে ধরে রাখা, এটা কি চারটিখানি কথা? এই বিষয়গুলো কেন নিচ্ছেন না আপনারা? কেন এটা নিয়ে আপনারা এনকারেজ করতেছেন না? তো এখন কিছু বিষয় হচ্ছে যে সেনাবাহিনীকে আপনারা, আমার মনে হয় চিফ অ্যাডভাইজার উচিত আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব একটা সমাধানে আসা, এবং চিফ অ্যাডভাইজারের উচিত সেনাপ্রধানের প্রতি পজিটিভ হওয়া। সেনাপ্রধানকেও আমি মনে করি চিফ অ্যাডভাইজারকে সহযোগিতা করা উচিত। তবে ন্যাশনাল ইন্টারেস্টকে ইগনোর করে কারো উচিত না কাউকে সহযোগিতা করা। জাতীয় স্বার্থ, আমাদের দেশপ্রেম, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে। আচ্ছা, এরপর একটা বিষয় হচ্ছে আপনার শেখ হাসিনা চিফ অ্যাডভাইজার যারা অ্যাডভাইজার যারা আছেন, এই যে অ্যাডভাইজার যারা কাজ করছেন, আপনারা বলেন বাংলাদেশের জনগণ কতদিন ধরে সমালোচনা করতেছে অ্যাডভাইজারদের নিয়ে? একটা অ্যাডভাইজার এখান থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন? করেন নাই। কেন করেন নাই? কারণ হচ্ছে এটা এক ধরনের ইগো, আমাদের মধ্যে ইগো মিনিয়াজম কাজ করছে। মানে আপনার ভুল আমি ধরে যাচ্ছি, আমার ভুল আমি ধরতেছি না। চিফ অ্যাডভাইজার কি এই বিষয়গুলো তিনি কখনো খেয়াল করছেন যে তার অনেকগুলো অ্যাডভাইজার কাজকর্ম ঠিক মতো করছে না? অ্যাডভাইজারের আসিফের পিএসএফ উল্টাপাল্টা কাজ করছে, আপনার তারপরে আরো অনেক উপদেষ্টার অনেক পিএসএফ অনেক উল্টাপাল্টা কাজ করছে, কই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কি যা অ্যাকশন নেওয়া হয়েছে এটা কি মানে এটা কি খুব উল্লেখযোগ্য? মোটেও না। আপনার শেখ হাসিনার পিরিয়ডকে আমরা সমালোচনা করে আজকের এই অবস্থা, তার বিরুদ্ধে আন্দোলন করে আমরা আজকের এই অবস্থানে আসছি। সেখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আপনি আজকে দেখেন, মানুষ বলতে বাধ্য হচ্ছে যে এখন শেখ হাসিনার আওয়ামী লীগের টাকা এখন এই দেশের বিভিন্ন রাজনৈতিক দল চলছে। খুব গর্বের কথা না? বলেন। কিছুদিন পরে এই দেশের মানুষ বলবে যে আওয়ামী লীগের আমল ভালো ছিল। একটা বৈপ্লবিক সরকারের যে ভূমিকা থাকার কথা তার 1% আমরা অর্জন দেখাতে পারিনি। খালি বলতেছি বিশাল বিশাল বিনিয়োগ আসবে। আপনি আমার উত্তর দেন যে ওয়ার্ল্ডে কোন বিনিয়োগকারী আছে আহাম্মক বিনিয়োগ
যে দেখবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারে, সেই লোক কি বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলার বাংলাদেশ ইনভেস্ট করবে? কখন করবে? যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা এমন একটা সরকার ক্ষমতা আসবে যে কমপক্ষে 5 বছর থাকবে, তখন তার অন্তত ক্যালকুলেট করতে পারবে যে আমি এই 5 ইয়ার্স বা 3 ইয়ার্সের জন্য যে একটা গভর্নমেন্ট থাকে, যে আমি এই প্রজেক্টটা হাতে নিলে 3 বছর বা 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, সো আমার ইনভেস্টমেন্ট ঝুঁকি নেই। বিজনেস রিস্ক অ্যানালাইসিসটা প্রত্যেকটা অর্গানাইজেশন করে, যে আমি যে ইনভেস্টমেন্ট করব, সেই ইনভেস্টমেন্ট করতে গেলে আমার কি কি থ্রেট, আমার কি কি ভালনারেবিলিটিস, আমার কি কি রিস্ক থাকবে, এবং এই রিস্কের কি কি ইম্প্যাক্ট হবে আমার ওভারঅল বিজনেসের উপর, এটা তো প্রত্যেকটা অর্গানাইজেশন চিন্তা করে। তাহলে সেই বিদেশি অর্গানাইজেশন তো বাংলাদেশের মতো অর্গানাইজেশন না, যে টাকা পয়সা তদবির করে ঘুষ টুস দিয়ে কাজ আদায় করে নিয়ে আসবো। তারা তো কমপ্লেন্সটাকে ফলো করে। সো তারা তো এভাবে আসবে না আশিক মাহমুদ বা আশিক চৌধুরী। তুমি যত চেষ্টা করো, তোমাকে আগে একটা টাইম লাইন ঠিক করতে হবে, যে এই টাইম লাইনের মধ্যে যখন বাংলাদেশ সরকার তার দায়িত্ব পালন করবে, তখন তুমি আশিক চৌধুরী এই জায়গায় বড় বড় ইনভেস্টর আনতে পারবে, আদার দেন ইউ ক্যানট। তারপরে আমাদের দেশে এই মুহূর্তে আপনি খেয়াল করেন যে পুলিশ, ল এনফোর্সিং যে তারা যে ভূমিকা দায়িত্ব পালন করে যাচ্ছে, এখানে সেনাবাহিনী যদি একটু সরে যায়, আপনি পুলিশকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন? বলেন। এটা পুলিশের দোষ না, কারণ তাদের মধ্যে একটা ট্রমা কাজ করছে এখন। এই ট্রমা থেকে এখনো পুলিশ বের হয়ে আসতে পারে নাই। গতকাল বাংলাদেশ সময় রাত 1টার একটু পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেটর অর্থাৎ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ এবং এবার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, এবং ডাক্তারদের মধ্যে একটি আপ্রাণ চেষ্টা ছিল যেন তাকে ভেন্টিলেটর সাপোর্টে না নেওয়া হয়। এই কারণে হার্টের জন্য চিকিৎসা, ফুসফুসের জন্য উচ্চ প্রবাহের অক্সিজেন এবং কিডনির ফাংশনের জন্য প্রতিদিন ডায়ালিসিস করা, এসবের মধ্যে দিয়ে চেষ্টা করা ছিল। কারণ 80 বছরের একজন মানুষ এবং তার যদি শরীরে আরো বেশ কিছু অসুখ থাকে, যেমন বেগম খালেদা জিয়ার লিভারের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, ফুসফুস এবং হৃৎপিণ্ডের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তো সব মিলিয়ে তার যে মাল্টি অর্গান ইনভলভমেন্ট, সেখানে লাইফ সাপোর্টে গেলে তার বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক কমে আসে। সেই জায়গা থেকে চেষ্টা করে ডাক্তাররা যখন দেখছিলেন যে বেগম খালেদা জিয়ার শরীর আর নিতে পারছেন না, তখন তারা প্ল্যান্ড ওয়েতে তাকে ভেন্টিলেটরে নিয়েছেন। এমন না যে হঠাৎ করে ধরেন একটা হার্টের অ্যাটাক হয়ে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তখন ভেন্টিলেটরে যে হঠাৎ করে নেয় সেটা না, তারা একদম ভেবে চিন্তেই তাকে লাইফ সাপোর্টে ট্রান্সফার করেছে কাল রাতে। যদিও কালকের মিডিয়ায় নাকি সংবাদ ছিল যে তার অবস্থা স্থিতিশীল, তার অবস্থা উন্নতির দিকে। বাংলাদেশের মিডিয়ার খবর এখন আমি নিজে বিশ্বাস করি না, এবং আমি খুব কম বাংলাদেশের মিডিয়া পড়ি, কারণ তারা এখন এই বাঙ্গি চাষের মিডিয়া হয়ে গেছে। সেই যাই হোক, তারা আমি জানি না তাদের সোর্স কি ছিল। এই মুহূর্তে লাইফ সাপোর্ট ইজ এ ট্রিটমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। লাইফ সাপোর্টে কেউ গেলেই যে মারা যায় নিশ্চিত তা নয়, তাহলে তো লাইফ সাপোর্ট বিষয়টা থাকতো না। লাইফ সাপোর্ট থেকে অনেকেই ফিরে আসে, এবং লাইফ সাপোর্ট ওই কারণেই কাউকে দেওয়া হয় যেন তিনি এই যন্ত্রপাতির সাপোর্টে কিছুক্ষণ থেকে তার শরীরটা আস্তে আস্তে নিজের সাপোর্টে যেন ফিরে আসে। কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে ম্যাডামের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং তার বেঁচে থাকার সম্ভাবনা, বিজ্ঞানকে যদি আমি অনুসরণ করি তাহলে বলতে হবে যে এই মুহূর্তে আগের চেয়েও অনেক অনেক কম। কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি যে জন্ম মৃত্যু এগুলো আমাদের সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে, সুতরাং সেদিক দিয়ে তো। আর তাছাড়াও আমি বললাম যে লাইফ সাপোর্ট মানেই হলো যে রুগীকে আবার সুস্থভাবে যতটুকু সম্ভব ফিরিয়ে আনা। এই অবস্থায় এখন এটা নিয়ে অনেক আলোচনা চলছে। এটার সাথে সবচেয়ে বেশি যে আলোচনাটা, যে তারেক রহমান কেমন ছেলে যে তিনি তার মা অসুস্থ অথচ তিনি তাকে দেখতে এলেন না। এবং এই যে এই কথাটা যখন অনেকেই বলা বলি করছেন, তখন তারেক রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেটা আমি আমার এই শোতে আগেই বলেছি। এবং তিনি যেটা বলেছেন যে তার প্রত্যাবর্তন
তার এককভাবে তার উপরে নির্ভরশীল না। তার মানে তিনি বুঝিয়েছেন যে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। সেই ফ্যাক্টর গুলো কি, কারা তারেক রহমানের ফেরার পথে বাধা, এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। কিন্তু আজকে যে অবস্থানটা তৈরি হয়েছে এই ম্যাডামের এই লাইফ সাপোর্টে যাওয়া নিয়ে, এর ফলে এইটার পলিটিক্যাল ইম্প্যাক্ট কি, এটা নিয়ে এখন অনেকেই আলাপ করছেন। কারণ ম্যাডামের অবস্থা আসলেই আশঙ্কাজনক। এখন একটা আলোচনা আমার পছন্দ হয়েছে, আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যে তারেক রহমান গত বছরের 5ই আগস্ট যখন রেজিম চেঞ্জ হলো, জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকার চলে গেল, ডক্টর ইউনূস অবৈধ হলেও ক্ষমতা দখল করলো, তখনই উচিত ছিল তারেক রহমানের বাংলাদেশে চলে আসা। দ্য ফার্স্ট থিং হি মিসড, যে তিনি গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে আসেন। এখন আপনি বলবেন যে তার লাইফের প্রতি ঝুঁকি আছে, তার ফেরাটা অনেক কিছুর উপরে নির্ভরশীল, এই পার্টি ওই পার্টি সেই পার্টি, মানে এ বি সি ডি ই, অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এটা এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা, মানে বিএনপির মতো একটা দলের যিনি প্রধান এবং যিনি খালেদা জিয়া না থাকলে অবশ্যই চেয়ারপারসন হবে বলেই আমরা ধারণা করি, তিনি বাংলাদেশে আসবে, তার নিজের শর্তে আসবে এবং তিনি অন্যদের কন্ডিশন ডিটেক্ট করবেন। একবার ভেবে দেখুন তো, গত বছরের আগস্টে যদি তারেক রহমান আসতেন, এবং বাংলাদেশে তখন আওয়ামী লীগ খুবই নাজুক অবস্থায় ছিল, আমরা স্বীকার করি আর না করি, অত্যন্ত সফল ষড়যন্ত্রের মাধ্যমে যারা আওয়ামী লীগকে একদম ব্যাক সিটে নিয়ে গেছিল, কিন্তু তারেক রহমান মিস দ্য ট্রেন, ফার্স্ট ট্রেন। এবং এটা নিয়ে তার মানে একটা, আমি তো বলবো যে তিনি রাজনীতিতে প্রথম চালটা ভুল করেছেন। তারেক রহমান এসে তাদের একটা প্রেসার করা উচিত ছিল গভর্নমেন্টের উপরে, যে গত বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং গত বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কিন্তু বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক হাই ছিল। তো বিএনপি ক্ষমতায় গেলে আজকে কি হইতো? আজকের বাস্তবতা, আজকে আওয়ামী লীগের অবস্থান কোথায়? আজকেই কথা হচ্ছিল, একজন সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছে, বিএনপির একদম ডাই হার্ট সাপোর্টার, তার বয়স অ্যারাউন্ড 65, এই মির্জা আব্বাস বা ওই লেভেলে বিএনপি নেতাদের সাথে ভীষণ ভালো সম্পর্ক। তো গত বছর তিনি এরকম সময় দেশে গিয়েছিলেন, ফিরে এসে খুব উৎফুল্ল ছিল। কিন্তু আজকে আজকে যখন আমি কথা বলছিলাম, তিনি খুবই হতাশ, তিনি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে একেবারে অন্ধকারাচ্ছন্ন বললেন, এবং তিনি নিজের হতাশা ব্যক্ত করতে গিয়ে যে 2-3টে ঘটনার কথা বললেন, আমি খুবই অবাক হলাম। বিএনপি চাঁদাবাজিতে নতুন মাত্রা যোগ করেছে, মানে নতুন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যেমন ধরেন, একজন বাড়িওয়ালা, তার হয়তো 6টা ফ্ল্যাট আছে, সে 6টা ফ্ল্যাটে হয়তো 10,000 করে ভাড়া পায়, 60,000 টাকা। এখন বিএনপির স্থানীয় নেতা ওই ফ্ল্যাট প্রতি একটা চাঁদা ধরে দিয়েছে, যে প্রতি ফ্ল্যাটে প্রতি মাসে তুমি আমাকে 200, 300, 400 টাকা দিবা। মানে আপনি বাড়ি ভাড়া দিবেন, প্রত্যেক ফ্ল্যাটের থেকে এখন চাঁদা নিচ্ছে। পাড়ার মধ্য দিয়ে হয়তো বালুর ট্রাক আসছে, কেউ একটা বাড়ি বানাচ্ছে, ওই ট্রাক প্রতি চাঁদা ধরে দিচ্ছে। তো এইসব দেখে এই বিএনপির ডাইহার্ট সাপোর্টার ভীষণ আপসেট। এর মধ্যে তারেক রহমান নাই। তারেক রহমান এই অনলাইনে দূর থেকে পার্টি চালাচ্ছে, পার্টি চলছে না, পার্টি ভালো চলেনি। এবং গত বছরের আগস্টে তারেক রহমান আসলে পুরো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণটা বদলে যেত, এবং তখন তারা নির্বাচন চাইলে ইউনূস সরকার নির্বাচন দিতে বাধ্য হতেন। কিন্তু একজন জননেতা, তিনি অন্যের টার্মস দ্বারা ডিক্টেটেড হচ্ছেন, তিনি নিজে টার্মস অফ রেফারেন্স জেনারেট করতে পারছেন না, যেটা শেখ হাসিনা করতেন। শেখ হাসিনা কিন্তু এইসব ঝুঁকি টুকি এগুলোর তোয়াক্কা করেনি, এবং 2007 সালে তিনি ফিরে আসছেন। 1981 সালে মে মাসে যখন আসতেন, তখন অনেকেই তাকে মানা করছিল যে ইওর লাইফ উইল বি অ্যাট রিস্ক, এন্ড শি টুক দ্য রিস্ক। এবং আজকে ইতিহাস তাকে একদিন অন্যরকম ভাবে মূল্যায়ন করবে। বাট তারেক রহমান, আমি আগেও বলেছি যে ভীরু কাপুরুষের উপমা হবে, এন্ড হি হ্যাজ ডান দ্যাট। এবং আজকে তারেক রহমান নিজের রাজনীতিতে সুইসাইডাল ডিসিশন নিয়েছেন। ইভেন এখনো যদি তিনি আসতেন, তাহলে দেশের মানুষের তার প্রতি একটা সিম্পাথি ডেভেলপ করতো, প্লাস বিএনপি তো একটা রাজনৈতিক অবস্থান আছে। আরো ব্লান্ডার করছে গত জুন মাসের 13 তারিখে এই ডক্টর ইউনূসের সাথে লন্ডনে মিটিং করে। তারেক রহমানকে কি মূলা দিচ্ছে আমি জানি না, ট্রেসি এন্ড জ্যাকবসন আর ইউনূস মিলে তাহলে এমন মূলা তার সামনে ধরছে ক্ষমতার, যে এখন ইজ লস্ট। যদি খালেদা জিয়া না থাকে, যদি তার কিছু হয়ে যায়,
তারেক রহমানের লিডারশিপ বিএনপির কাছে, বিএনপির ভেতরে চ্যালেঞ্জড হবে। এই মির্জা ফখরুল ইসলাম, এই মির্জা আব্বাস, এরা কিন্তু খুব গোড়েল প্লেয়ার। আওয়ামী লীগের সাথে বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগের সরকারের পেরোলে ছিল, এটা আমরা বলি না, এটা রাজনীতির গোপন বিষয়। এই অবস্থায় বিএনপির পলিটিক্স হুমকির মুখে পড়বে, চ্যালেঞ্জের মুখে পড়বে, তারেক রহমানের লিডারশিপ চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং সেক্ষেত্রে বিএনপির ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেড়ে যাবে। যাই হোক, এখন কিছু করার নাই। এখন হয়তো কেউ কেউ ভাবছেন যে তার জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার যাতে দেখা হয়, এই কারণে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্য কোনো দেশে নিয়ে গিয়ে হয়তো তারেক রহমানকে সেখানে আনার একটা ব্যবস্থা করা হতে পারে। বাট আমি জানি না যে এয়ার অ্যাম্বুলেন্সে মুভ করার মতো অবস্থা এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার আছে কিনা। অনেকেই বলছেন যে তিনি বোধহয় ক্লিনিক্যালি ডেড, 16ই ডিসেম্বর তাকে ডিক্লেয়ার করা হবে। এই ইনফরমেশনটা মানে অ্যাটলিস্ট শি ইজ নট ক্লিনিক্যালি ডেড। আমি আপনাদের এনশিওর করছি যে উনি এখনো জীবিত আছেন। মেডিকেলের ভাষায় শি ইজ স্টিল অ্যালাইভ। 16ই ডিসেম্বর তাকে ইচ্ছাকৃতভাবে মৃত ঘোষণা করা হবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। 16ই ডিসেম্বর মারা যেতে পারেন, মানুষ ওই দিন যে মরে না তা তো না, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই। বাট বিএনপির হোল পলিটিক্সটাকে তারেক রহমান ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং নিজের রাজনীতিটা এক ধরনের আত্মঘাতী অবস্থানে তিনি চলে গিয়েছেন। গণরিয়া পরিষদ একটা রাজনৈতিক দল, তেলস্রো একটা পাখি। গণরিয়া পরিষদের রাশেদ খান আবার খান। গণরিয়া পরিষদের নেতা রাশেদ খান একটা নেতা, তেলাসরো পাখি। আর গণরিয়া পরিষদ একটা দল, আর ওই যাত্রা পার্টিরও একটা পার্টি, যাত্রা দল একটা দল। যাই হোক, মূল কথায় আসি। এই গণরিয়া পরিষদের নেতা রাশেদ বলছে, শিবির রাশেদ, আসলে জামাতের 20 মুখ, সাপের থাকে 2 মুখ, জামাতের হলো 20 মুখ। সেই 20 মুখের 1 মুখ হলো এই গণরিয়া পরিষদ। সেটারই আবার নেতা, সারা দেশে 500 লোক খুঁজে পাওয়া যাবে না। সেই নেতা রাশেদ বলছে যে শেখ হাসিনার জন্য কথা বলার জন্য নাকি হারিকেন দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। মানে এই রাশেদেরা জানে না যে ওদের এই সমস্ত কথা শুনে বাংলাদেশের পুরান ঢাকা আছে না, ঢাকা রাজধানীর মধ্যে আবার পুরান ঢাকার ঘোড়ায় ভাসে। শেখ হাসিনার জন্য কথা বলার জন্য নাকি হারিকেন দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না। মানে এইরকম নির্বোধ, এইরকম বেকুব, মানে এরকম কথা বলার লোক কেবল পাবেন আপনি জামাতের মধ্যে। মানে কনফিডেন্টলি তারা মিথ্যা কথা বলে, এত সুন্দর করে মিথ্যা কথা আপনি বলতে পারবেন না সাহসের সাথে। রাশেদের তাই, এই রাশেদ, এই কেসকি বান্দির ফোলা গণরিয়া পরিষদের নেতা নাকি স্যার। এই সুদি ভাই, এই সারা দেশের ওয়ার্ডের কথা বাদ, একটা গলিতে আওয়ামী লীগের যত লোক আছে সব দলে সারা দেশে আছে শালা বোকা সোদা। শেখ হাসিনার জন্য কথা বলার জন্য লোক আছে কি নাই কয়দিন পরে না বুঝবি। তোর এই নুসাব্বা জানে শেখ হাসিনার জন্য কথা বলার লোক আছে কিনা, ওই তারেক রহমান জানে কথা বলার লোক আছে কিনা, ওই জামাতের সাদা শকুন তোর আব্বারা জানে, ওই ওয়াকার জানে শেখ হাসিনার জন্য কথা বলার লোক আছে কিনা, জানে পাকিস্তান জানে শেখ হাসিনার জন্য কথা বলার লোক আছে কিনা, সারা দুনিয়া জানে শেখ হাসিনার জন্য কথা বলার লোক আছে কিনা। শেখ হাসিনার জন্য হারিকেন দিয়ে কথা বলবো কেন? হারিকেন নিয়ে এসে কথা বলবো, জানোস না শেখ হাসিনার জন্য কথা বলার লোক আছে কিনা? আর্মি বেড়াকে ফিরে যাইতে দে নেবে, তোদের হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে, তোদের হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে নাকি? তোদেরকে কেউ চিনে মেম্বার হইতে পারবি? একটা মেম্বার তো দূরের কথা, কোন এলাকায় গিয়ে একটা ক্লাবের সভাপতি হতে পারবি, ক্লাব পাড়া গায়ের ক্লাব। এই কোথাকার মানে এরা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শেখ হাসিনার জন্য কথা বলার লোক নাকি হারিকেন দিয়ে পাওয়া যায় না। কত বড় বেকুব হইলে এই কথা বলা সম্ভব? ভাতিজা, জামানত থাকবো তোমার ইউনিয়ন মেম্বারে যা ইলেকশন করো না, মেম্বারে আওয়ামী লীগের সাথে তোমার জামানত থাকবো। তুমি রাশেদ এলাকায় ইউনিয়ন মেম্বার ইলেকশন করলে ইউনিয়ন মেম্বারের জামানত তোমার আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার সাথে কথা বলার লোক নাই, তোমার জামানত খুঁজে পাওয়া যাবে?